ভারতীয় জনতা পার্টির সরকার এলে পশ্চিমবঙ্গের এই দৃশ্যকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প হবে, কর্মসংস্থান হবে। একটি ছেলে তার মা বাবার মৃত্যু শয্যায় যেন মাথার পাশে দাঁড়াতে পারে, মুখে গঙ্গা জলটা দিতে পারে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে চায়। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভয় দেখাবে যে বিজেপির সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বিজেপির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবেই তা নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে, তৃণমূল 1200টাকে 1500 যদি করে, বিজেপি কম করে আপনাদেরকে 1550 টাকা দেবে। এটা বিজেপির গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের এখানে কি হয়েছে, গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনারা সেটা নিয়ে ঘুগনি বানান। অগ্নিকন্যা এখন ঘুগনিকন্যাই হয়ে গেছে পরিণত। আগে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখন সবাই ঘুগনিকন্যা বলছে। ঘুগনি বানাবেন, রাস্তার ধারে দাঁড়াবেন। দিদি, সবাই যদি ঘুগনি বানায়, ঘুগনিটা খাবে কে? ঘুগনিটা খাবে কে? আর আপনার ভাইপো কয়লা খাবে, গরু খাবে, বিদেশে যাবে চিকিৎসা করতে, আপনার বৌমা সোনা পাচার করবে, আর আমরা ঘুগনি বানাবো আর ঘুগনি খাবো। এটা তো চলতে পারে না দিদি, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। যদি আমাদের সাধারণ মানুষকে ঘুগনি বানিয়ে খেতে হয়, তাহলে আপনার ভাইপো বউকেও বলবেন ঘুগনি বানান, আর রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘুগনি বিক্রি করুন। দেখুন কেমন লাগে, কত ধানে কত চাল, সেদিন বুঝতে পারবেন, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বিপদ, এসআইআর করে চেঁচাচ্ছে, এসআইআর হয়ে যাচ্ছে। আরে এসআইআর করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর এর মধ্য দিয়ে কি বলেছে? এসআইআর যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে। ওরা চিৎকার করছে কারো নাম কাটা যাবে, কারো নাম কাটা যাবে না, যে নেই, যে মারা গেছে তার নামই কাটা যাবে। এটাই হচ্ছে এসআইআর এর নিয়ম, কারো নাম কাটা যাবে না। আর যারা উদ্বাস্তু এসেছেন, যারা বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, তাদের আমরা স্পষ্ট বলে দিচ্ছি। আর নরেন্দ্র মোদী 18 তারিখ আমাদের হুগলির সিঙ্গুর থেকে স্পষ্ট করেছেন, সমস্ত উদ্বাস্তুদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে। কেউ আটকাতে পারবে না, কেউ রুখতে পারবে না। সবার নাম ভোটার লিস্টে নাগরিকত্ব পেলেই উঠে যাবে উদ্বাস্তু যারা আছেন। আর যারা ভারতীয় মুসলিম আছেন, তাদেরও আমি বলে দিচ্ছি স্পষ্ট করে, তাদের চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা স্বাভাবিকভাবেই তারা ভোটার অধিকার পাবে এবং ভোটার অধিকার তাদের থাকবে। কিন্তু যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গা যারা এসেছেন, তাদের স্পষ্ট বলে দিচ্ছি, ভাই নিজে ছেড়ে চলে যাও, নালে কান ধরেন ফেরত দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে, নরেন্দ্র মোদী সরকার করবে, কেউ আটকাতে পারবে না। আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ ভোটার তালিকাতে আগে ডিটেক্ট করতে হবে, তারপর সে কারা বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, তাদের নাম ডিলিট করতে হবে ভোটার তালিকা থেকে, আর তারপরে ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে পাঠাতে হবে। যখন সিএ পাস হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে দিয়েছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। তো অনেক তো ক্যাকা ক্যাকা চিচি করলেন, কিছু লাভ হলো? লবডঙ্কা লাভ হয়েছে, লবডঙ্কা লাভ হয়েছে। সিএ পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে সব নাগরিকত্ব পাচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা উদ্বাস্তুকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে, কারো ক্ষমতা নেই সেটাকে আটকানো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল এখানে বড় বড় কথা বলে, তাদেরকে একটা প্রশ্ন করবেন। আমি শেষে শুধু এই কথাটা বলে যাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে 9,13,00,000 মানুষ 11 সালের গণনা অনুসারে ছিল, এখন সেটা হয়তো বেড়ে গেছে। 9,13,00,000 2011 সালে লাস্ট জনগণনা হয়েছিল, আদমশুমারি হয়েছিল, আবার 27-এ হবে।
উত্তরবঙ্গে লোক ছিল হচ্ছে 1,72,00,000। 9,13,00,000 মধ্যে 1,72,00,000 উত্তরবঙ্গের মানুষ। অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে যদি 100 ভাগ ধরা হয়, 100 জনে 18 জন উত্তরবঙ্গে থাকে। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে থাকে। যদি ভৌগোলিক ক্ষেত্রফল ধরা যায়, তাহলে পশ্চিমবঙ্গের যে আয়তন, তার 18% জমি হচ্ছে উত্তরবঙ্গে আছে। আর যখন বাজেট হয়, তখন আমরা কি পাই? উত্তরবঙ্গের মানুষ কি পায়? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। মনে রাখবেন, গোটা পশ্চিমবঙ্গের বাজেট অর্থাৎ সংসার চালানোর খরচ কত? গোটা পশ্চিমবঙ্গের হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। আমরা কত পাই? উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা। মানে 3.7 লক্ষ কোটি টাকার মধ্যে 861 কোটি টাকা মাত্র। হিসেব করলে কত দেখা যায়? 0.23%। মানে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। 23 টাকা নয় কিন্তু, 23 পয়সা। গোটা পশ্চিমবঙ্গের জন্য কত বাজেট বললাম? 100 টাকা যদি বাজেট হয়, 23 পয়সা পশ্চিমবঙ্গের জন্য। আর লোক কত বলেছিলাম? 100 জনের মধ্যে 18 জন লোক থাকে হচ্ছে উত্তরবঙ্গে। তাহলে 18 জন লোক, তাদের জন্য মাত্র 23 পয়সা দিচ্ছে 100 টাকার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। তারা বড় বড় কথা বলবে যে আমরা উত্তরবঙ্গকে উন্নয়ন করে দিয়েছি, উত্তরবঙ্গকে হ্যান করেছি, ত্যান করেছি। উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি, শুধু একটা ঢপের চপ ক্রেতা সুরক্ষা মন্ত্রী বানিয়ে দিয়েছেন, যিনি নিজের ভাই আর ভাইপো ছাড়া কাউকে বোঝেন না, নিজের পরিবার ছাড়া কারো কথা ভাবেন না। এই ধরনের একটা মন্ত্রী বানিয়ে এখানে রেখেছেন, যার লাভ কিছু হয় না। হরিরামপুরের দানগ্রামে 10 কোটি টাকা খরচ করে এটা কর্মতীর্থ হয়ে গেছে। আপনারা যাবেন মাঝে মাঝে, এখান থেকে গিয়ে ঘুরতে গিয়ে দেখে আসবেন কিসের কর্মতীর্থ। ওটা হচ্ছে ভূতের তীর্থ হয়ে গেছে। ওখানে ভূত ছাড়া আর কেউ থাকে না, কর্মতীর্থে কোনো কাজ হয় না। 10 কোটি টাকা খরচ করে ওখান থেকে টাকা চলে গেছে। শোনা যাচ্ছে যে কর্মতীর্থ চালু হচ্ছে না কেন? কারণ ওই একটাই, তৃণমূল নেতারা। ওখানকার তৃণমূল নেতা প্রেমচাঁদ নুনিয়া আর আপনাদের বিপ্লব বাবু মিলে এমন পকেট ভরেছে, আর কর্মতীর্থ চলতে পারছে না। সব দাদার ভাইয়ের পকেটে চলে গেছে, অন্য কারো পকেটে কিছু যায়নি। বংশিয়ারি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পার্থপ্রত মজুমদার, বুনিয়াদপুরের নতুন চেয়ারম্যান সমীর, যাকে বানিয়েছে সমীর সরকার, বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার। এই দুই, সমীর সরকার আর বিশ্বনাথ সরকার, এই দুজনে মিলে আর থানার অফিসারদেরকে পকেটে ভরে জমির দালালি, অবৈধ জমির কারবার শুরু করেছে। হিসেব রাখুন কোথায় কত টাকা রাখছে, কোন অ্যাকাউন্টে কালো টাকা রাখার ব্যবস্থা করছে, কার নামে করে লিস্ট করে আমাকে দিন, আমি নিজে গিয়ে ইডির অফিসে দিয়ে আসবো। এদের বিরুদ্ধে যেন তদন্ত হয় এবং এদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা যেন হয়। এইভাবে আমাদের জেলাগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের কোনো মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না। এসআইআর নিয়ে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, যত এসআইআর এর গন্ডগোলটা পাকাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাকাচ্ছে। এখানকার বিডিও তার দায়িত্ব এসআইআর করার, এসডিও তার দায়িত্ব এসআইআর করার, কিন্তু তারা এসআইআর ঠিক মতো করছে না। তা মানুষকে হয়রানি কিভাবে করতে হয় সেই প্রচেষ্টা বারবার তারা করে যাচ্ছে। কিছুদিন আগে দেবকে ডেকেছে, বলছে দেবকে কেন ডাকা হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আরে দেব কি ভগবান নাকি ডাকা হবে না? দেব কি সকালবেলায় বাথরুমে গিয়ে পেট পরিষ্কার করে না? কালকে বলবেন যে দেব সুপার হিরো, পেট পরিষ্কার করতে হয় না, ওকে বাথরুমে যেতে হয় না। প্রত্যেকটা নাগরিক আমরা প্রত্যেকেই সমান। আমার নাম যদি 2002 ভোটার লিস্টে না থাকে, সুকান্ত মজুমদারকেও ডাকবে। আমাদের নেতা স্বপন দাশগুপ্তকে ডেকেছে কলকাতায়, কারণ তার নাম 2002 ভোটার লিস্টে কলকাতায় ছিল না, অন্য জায়গায় ছিল। তো সে তো বিজেপির নেতা, তবু তাকে ডেকেছে।
নিয়ম সবার জন্য সমান, সেটা দেবের জন্য আলাদা হতে পারে না। আমার ভালো লাগলো ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ শামি, তিনি এসেছিলেন, তাকে এসআইআর ডাকা হয়েছিল। খুব সুন্দর বলেছেন উনি বলেছেন এসআইআর গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিন্দিতে বলেছেন কিন্তু খুব ভালো বলেছেন যে ওটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে আগ্রহের সাথে এসআইআর অংশগ্রহণ করা উচিত। আমাকে ডেকেছিল, আমি এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি, সে নিজের মুখে বলছে। এবং তাকে ডেকেছে কেন? কারণ সে আদপে উত্তরপ্রদেশের লোক। মোহাম্মদ শামি হচ্ছে উত্তরপ্রদেশের লোক। বাংলায় রঞ্জি খেলার সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন, বাংলা টিমের হয়ে খেলে, পরবর্তী সময় তার ভোটার নাম এখানে আসে। দেবকে কেন ডেকেছে? দেব 2010 সালে তার নাম পশ্চিমবঙ্গে আনে, কারণ দেব আর দেবের বাবা মা সব মুম্বাইয়ে থাকতো, মহারাষ্ট্রে থাকতো। তো 2010 সালে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। তো স্বাভাবিকভাবে আমারও যদি এরকম হয় যে 2002 আমার ভোটার লিস্টে নাম নেই, আমার বাবা মার নাম নেই, আমাকেও ডাকবে, এতে হই হুল্লোড় করার কি আছে? কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে মানুষকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো, কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুষ করে দেওয়ার ব্যবস্থা করতো। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। আমরা দেখতে পেলাম বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের রাস্তা অবরোধ করে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া হলো। কেন? একজন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেছে। কোথায় মারা গেছে? বিজেপির রাজ্যে মারা গেছে না, তৃণমূলের বন্ধু সরকার যেখানে থাকে, ঝাড়খণ্ড সরকার, সেই ঝাড়খণ্ড সরকারের সেখানে গিয়ে মারা গেছে, ঝাড়খণ্ডে গিয়ে মারা গেছে। যা হবে রাস্তার উপরে এসে গন্ডগোল পাকানো। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে এই সমস্ত দুষ্কৃতিবাজি চলবে না, সোজা হয়ে যেতে হবে। নাহলে উত্তরপ্রদেশে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। ন্যায় পথে চলো, সত্য পথে চলো, অন্যায়ের পথে এসো না। পুলিশ তোমার সংরক্ষণ করবে, সংবর্ধন করবে। ভারতীয় জনতা পার্টির সরকার মাথায় তুলে নাচবে। আমরা জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীর মধ্যে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা সেই মন্ত্র বোঝে না তাদেরকে নমস্কার, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বুঝতে চান সেই মন্ত্র, ভারতীয় জনতা পার্টির সাথে আসুন। ভারতীয় জনতা পার্টি এই মন্ত্র নিয়েই 2 থেকে 302 অবধি গেছিল, 303 অবধি গেছিল। আবার আগামী নির্বাচনে 29-এর নির্বাচনে আবার পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গে তো আমাদের 26-এর নির্বাচন, আর শুধু 26-এর নির্বাচন নয়, 26-এর নির্বাচনে তো পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে। আর আমি 29-এর ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, তখনও নরেন্দ্র মোদীর সরকার গঠন হবে, কেউ আটকাতে পারবে না। বালুরঘাট লোকসভাও আমরা আবার তৃতীয়বারের জন্য জিতব। তাই বন্ধুগণ, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি আপনাদের সাথে মারামারি করতে আসে, ভয় পাবেন না, এরা ভিতুর ডিম। এই পুলিশ প্রোটেকশন যদি না থাকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দম হবে না বাড়ি থেকে পেচ্ছাপ করতে বাইরে বেরোনোর, বাড়ি থেকে পেচ্ছাপ করতে বেরোনোর দম হবে না। পুলিশের দাপতে এরা দাপাদাপি করে। পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব, পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব। আর সেই সমস্ত ভাগ্নাদেরকে বলে দিচ্ছি, বিজেপি আসবে, ছড়াবে তোমাদের ঘুম। সেই দিনের জন্য প্রস্তুত হন, সেই দিনের জন্য প্রস্তুত হন। তাই আগামী নির্বাচনে নিজেদের বুথগুলোকে শক্তিশালী করুন, নিজেদের শক্তি কেন্দ্রগুলোকে শক্তিশালী করুন। আর তৃণমূলের কোন নেতা যদি ভয় দেখায়, ভয় পাবেন না, জোরে জয় শ্রীরাম বলুন, সামনে জোরে জয় শ্রীরাম বলবেন। আর দাপটের সাথে তাকে বুঝিয়ে দেবেন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা কিন্তু খুব শক্ত। মনে রাখবেন, 21-এর পর অত্যাচার করে ভেবেছিলেন বিজেপি ফিনিশ। এখন তো বুঝতে পারছেন বিজেপি কি জিনিস, বুঝতে পারছেন তো? আরো সময় যাক, আরো ভালো বুঝতে পারবেন। সময় যাক। আমাদের বিপ্লব মিত্র বাবু কত হাজার ভোটে জিতেছিলেন? 2021-এ 22,000 ভোটে জিতেছিলেন, প্রায় 22,672। এর মধ্যে শেষের ভোটগুলো ছাপ্পা, ওগুলো অরিজিনাল না। 22,000 ভোটে কেউ জিতলে তাকে হারাতে গেলে আমাদেরকে কত ভোট পেতে হবে? 11,000-এর বেশি ভোট পেতে হবে, তাহলে আমরা জিতে যাব। এখনো পর্যন্ত এসআইআরটা পুরোটা হয়নি, তাতে এই বিধানসভা থেকে ভোট বাদ গেছে হচ্ছে 14,500
541 জন অলরেডি বাদ, হাফের থেকে বেশি বাদ চলে গেছে। তাই ঠান্ডা ঠান্ডা কুল ফুল, ওই যেখানে শরীফুলদা বসে আছে, না আশরাফুল, উনি বলেন আমার নাম আশরাফুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ভোট পাবে পদ্ম ফুল। তো এবার ফুটবে পদ্ম ফুল। 14,000 ভোট তো বাদ পড়ে গেছে, 14,000 নাম কেটে গেছে, মৃত ভোটার ছিল তারা, কারো ডবল এন্ট্রি ছিল, তাদের হয়ে তৃণমূলরা ছাপ্পা মারতো, মার ছাপ্পা মার ছাপ্পা মার ছাপ্পা। এবার ছাপ্পা মারতে যাবে, পাবলিক বুঝিয়ে দেবে তাকে, মার ধাপ্পা মার ধাপ্পা মার ধাপ্পা, আর ছাপ্পা নেই। আব তেরা ক্যা হোগা রে কালিয়া। কালিয়া তাই ঘুরে বেড়াচ্ছে। কালিয়া গঙ্গারামপুর থেকে বলছে, কাটতে কাটতে হরিরামপুরে দাঁড়াবো না ভাই, অন্য সিট চাই। কোথায় যাচ্ছে? কুমারগঞ্জের সিটের দিকে চোখ লাগিয়ে রেখেছে, বলে কুমারগঞ্জে দাঁড়াবো। আর কুমারগঞ্জের বিধায়ক তৃণমূলের, সে বেটা ঝাঁটা নিয়ে বলছে আসো তুমি এখানে দাঁড়াতে দিচ্ছে। এখন তৃণমূলের এই অবস্থা। দেখা যাক আপনাদের মন্ত্রী কোথায় গিয়ে